হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিন ফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের বাংলার দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 17 দাগের কোশ্চেনটি শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 208। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই আমরা একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হরিদা ছদ্মবেশে পথে বেরোলে যারা চিনতে পারে তারা দেয় 1 আনা 2 আনা বকশিস দেয়, দিত আর কি। তো সঠিক উত্তরটি হবে ক। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বক্তা কি? বক্তা হলেন গিরিশ মহাপাত্র। হেমপাখা বিস্তার করে কে উড়েছিল? এখানে মৈনাক শৈল। উপমান ও উপময়ের মধ্যে অভেদ কল্পনা যে সময়ের বৈশিষ্ট্য তা হলো রূপক কর্মধারা, এটি সমাস হবে। এরপরে সেতার সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি? তো সেতার সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো 7টি তারার সমাহার, না 3টি তারার সমাহার, না 5টি তারার সমাহার, না 6টি তারার সমাহার। তো সঠিক উত্তরটি হবে খ, 3টি তারের সমাহার। এরপরে 2 দাগের আলোচনা করব। কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 একটা উন্মাদ পাগল, পাগলটি কেমন দেখতে ছিল? কটকটে লাল চোখের সেই পাগলের মুখ থেকে লালা ঝরছিল। তার কোমরে ছিল একটা ছেঁড়া কম্বল আর গলায় ছিল টিনের কৌটোর একটা মালা। সেই পাগলটা একটা থান ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তো এরপরে 2 নম্বর কোশ্চেন। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কার বাবা কার চাকরি করে দিয়েছিলেন? পথের দাবি রচনাংশে অপূর্ব জানিয়েছিল যে পুলিশ অফিসার নিমাইবাবু তার আত্মীয় এবং তার বাবার বন্ধু। সেই সূত্রে অপূর্বর বাবাই নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। 2-3 ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা ছদ্মবেশী অম্বুরাশি সুতা কাকে কি উত্তর দিয়েছিলেন? অম্বুরাশি সুতা বা লক্ষ্মী ইন্দ্রজিতের দাইমা প্রভাষার ছদ্মবেশে ধারণ করেছিলেন। আসছে নবীন, নবীন কি করতে আসছে? কবি কাজী নজরুল ইসলাম প্রয়াল্লাস কবিতায় জীবনহারা প্রাণহীন জড় অসুন্দরকে ধ্বংস করতে যে নবীনের শুভ আগমন তা ব্যক্ত করেছেন। এরপরে 2-5 কেবল চিত। তো এই চিন্মত কোন সমাসের উদাহরণ? এই চিন্মত বলতে গেলে চিন্মাত্র হবে। এই চিন্মাত্র কোন সমাসের উদাহরণ? তো চিন্মাত্র হলো বহুরূপী সমাসের উদাহরণ। 3-1 চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু কে? তিনি চমকে উঠলেন কেন? তো এক মনোরম সন্ধ্যায় জগদীশ বাবু বাড়ির বারান্দায় একটা চেয়ারের উপর বসেছিলেন। সেই সময়ে সেখানে বিরাগীর বসে আর কি হরিদার আগমন ঘটে। ধপধপে সাদা উত্তরীয় গায়ে ছোট বহরের সাদা থান পরা হরিদাকে দেখে মনে হচ্ছিল যেন জগতের সীমার উপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। তাকে দেখেই জগদীশ বাবুর চমকে যান। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশ বাবু একজন অবস্থাপন্ন ও জ্ঞানী মানুষ। 3-2 দ্বাদশ রবির বহিনীর জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। উদ্ধৃতি অংশটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? দ্বাদশ রবি। উল্লেখিত অংশে দ্বাদশ রবি বলতে সূর্যের 12টি রূপ সবিতা, আদিত্য, বিপশ্রান, অর্ঘমা, পূষা, ত্বষ্টা, ভক, ধাতা, বরুণ, মিত্র,
পর্জন্য এবং বিষ্ণুকে বোঝানো হয়েছে। কবির মন্তব্য, শিবের তৃতীয় নয়নে রুদ্র মূর্তিতে থাকে দ্বাদশ রবির সম্মিলিত তেজ। সে রকমই মধ্যাহ্ন সূর্যের মতো আগুন যেন বিপ্লবের বার্তাবাহকের চোখে দেখা যায়। যা কিছু জীর্ণ অসুন্দর তাকে পুড়িয়ে নতুনের প্রতিষ্ঠা ঘটানোই তাদের লক্ষ্য। দুর্যোগের ঘন ঘটায় ভয়াবহতার উচ্ছ্বাস প্রকৃতির ভয়ঙ্কর রূপে যেন নতুনের ভয়ধ্বনি ঘোষিত হয়। তো এরপরে 4-1, বড় মানুষের কথাটা শুনো। বড় মানুষটি কে? বক্তা কাকে একথা বলেছেন? কোন কথা কেন শোনার জন্য তিনি বলেছেন? কথামুখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি শীর্ষক গল্প অংশে সব্যসাচীকে আশ্রয় করে কাহিনী বিস্তার লাভ করলেও নিমাইবাবুর চরিত্রটি সেখানে খুব গুরুত্বপূর্ণ। পেশাগত দায়বদ্ধতা। নিমাইবাবু পেশায় পুলিশ অফিসার। তিনি নিজেই বাঙালি এবং এই সঙ্গে ভারতীয়, কিন্তু কর্তব্যের খাতিরে ভারতের মুক্তি সংগ্রামের অগ্রদূত সব্যসাচী মল্লিককে ধরতে তিনি সুদূর রেঙ্গুনে এসেছেন। কোনো মোহ বা আবেগেই তাকে সেই কর্তব্য থেকে সরিয়ে রাখতে পারেনি। মানবিকতা। পুলিশের বড় কর্তা হলেও নিমাইবাবু কঠোর বা নিষ্ঠুর নন। সব্যসাচীর সন্দেহে দ্রুত গিরিশ মহাপাত্রকে নিয়ে তিনি যে রসিকতা করেছেন তা নিছক রং তামাশা নয়, এর মধ্যে দিয়ে তার চরিত্রের মানবিক গুণও ফুটে উঠেছে। গিরিশ মহাপাত্রের শরীরের প্রতি লক্ষ্য রেখে তিনি তাকে গাঁজা না খেতে অনুরোধ করেছেন, কিন্তু কদিনেই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বড় মানুষটার কথা শুনো। অন্যদিকে নিমাইবাবুর ভদ্র শান্ত অল্পভাষী স্বভাব তাকে শ্রদ্ধেয় করে তুলেছে। এই সময় বিশেষতগুলি কাহিনীতে নিমাইবাবুকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। ইতিকথা, তো অপূর্ব তার নিকটাত্মীয় এই মানুষটিকে শ্রদ্ধা না করলেও ও নিজস্ব চরিত্র বৈশিষ্ট্যে নিমাইবাবু উজ্জ্বল। 4-2, ঘুচাবো এ অপবাদ। যদি বিপুকুলে উদ্ধৃতি অংশটির বক্তাকে, বক্তা তার কোন অপবাদের কথা বলেছেন? অপবাদ ঘোচানোর জন্য তিনি কি করেছিলেন? উল্লেখিত অপবাদ। মেঘনাদবধ কাব্যর প্রথম স্বর্গ অভিষেক এ ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে বিলাসে মত্ত, তখনই লক্ষ্মী সেখানে আসেন এবং তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন। ইন্দ্রজিতের মনে হয় রাক্ষস বংশের গৌরবকে বিনষ্ট করে রামচন্দ্রের সৈন্যরা যখন লঙ্কাকে ঘিরে রয়েছে, তখন তার এই বিলাসে সময় কাটানোর ঘটনা ধিক্কারজনক। উপরন্তু তিনি লক্ষ্মীর মুখ থেকে এও জানতে পারেন যে তিনি প্রমোদ কাননে মত্ত থাকায় তার পিতা নিজেই যুদ্ধের সাজে সাজছেন। তার মতো উপযুক্ত এবং বীরপুত্র বেঁচে থাকতেও রাজা রাবণকে যদি যুদ্ধযাত্রা করতে হয় তবে তা খুবই অপমানের। রাবণের পুত্র হিসেবে তার নিজের এই আচরণ ইন্দ্রজিৎ মনে নিতে পারেননি। একে তিনি লঙ্কার রাজবংশের অপবাদ বলে চিহ্নিত করেছেন। অপবাদ ঘোচাতে বক্তার প্রস্তুতি। শত্রু সৈন্যদের বধ করে ইন্দ্রজিৎ এই অপবাদ দূর করতে উদ্যোগী হন। বীরের সাজে তিনি সেজে ওঠেন মেঘবর্ণ রথ, চক্রে বিজলির দীপ্ত ইন্দ্রধনুর ন্যায় উজ্জ্বল রথের পতাকা, দ্রুত গতির অশ্ববাহিনী, এই সব নিয়েই সেজে উঠেছিলেন। ইন্দ্রজিৎ তীব্র রাখে যখন ধনুকের ঢঙ্কর দিয়েছিলেন, মনে হয়েছিল যেন মেঘের মধ্যে গুরুর পাখি চিৎকার করে উঠেছে। বীর ভাবের এই আদর্শ তুলে ধরার মধ্যে ইন্দ্রজিতের অপবাদ ঘোচানোর চেষ্টা লক্ষ্য করা যায়। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। উদ্ধৃত অংশটির কে? উদ্ধৃত অংশটির কে? উক্তিটি ব্যাখ্যা করো।
এখানে উদ্ধৃতি অংশটির বক্তা হবে কি? উদ্ধৃতি অংশটির বক্তা কে? উদ্ধৃতিটি বা উক্তিটি ব্যাখ্যা করো। ওকে, তো বক্তা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশ আলোচ্য উক্তিটির বক্তা হলেন স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা। ব্যাখ্যা: কখনোই কোনো যুদ্ধের আগম পরিণাম জানানো যায় না। পলাশী যুদ্ধের মতো যুদ্ধের ক্ষেত্রে তা নয়, কারণ এই যুদ্ধে লিপ্ত ছিল একাধিক পক্ষ এবং প্রত্যেকেই উদ্দেশ্য আলাদা আলাদা রকমের। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, পারিবারিক প্রতিহিংসা, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বাসনা ইত্যাদি নানানবিধ জটিলতা এর সঙ্গে মিশেছিল। তাই লড়াইটা যে সিরাজ বনাম কোম্পানি ছিল না, সেটা নবাব নিজেও বুঝেছিলেন। তার সপক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েও মীর জাফর রাজবল্লভ যে চূড়ান্ত যুদ্ধে তার পাশে নাও থাকতে পারেন, এই সত্যটি বুঝতে সিরাজের কোনো অসুবিধাই হয়নি। এই যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ, যার ঘটনাস্থল পলাশী। চূড়ান্ত ক্ষয় ও বিনষ্টের ছবিটি আগাম দেখতে পেয়ে তাই সংবেদনশীল নবাবের হৃদয় হাহাকার করে উঠেছে, যার প্রকাশ ঘটেছে প্রশ্ন উদ্ধৃত মন্তব্যের মাধ্যমে। 6.2 মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। কে কার উদ্দেশ্যে কথা বলেছে? উক্তিটির ব্যাখ্যা করো। তো কনিকে সাঁতারু বানানোর স্বপ্নে বিভোর হলেও প্রশিক্ষণ পর্বের প্রথম দিকে ক্ষিতীশের সঙ্গে কনির অনেকটাই মানসিক দূরত্ব ছিল। কনির প্রতি কড়া নির্দেশ। অনুশীলনের সময় কনি হাঁপিয়ে উঠলে ক্ষিতীশ পায়ের কাছে পড়ে থাকা ঢিল ছুঁড়ে মেরেছেন। বাঁশের লগা হাতে নিয়ে কমল দিঘির পাড় দিয়ে হেঁটেছেন, যাতে কনি জল থেকে উঠতে না পারে। কনির কাথর প্রার্থনাও কোনো কাজ হয়নি, বরং বাকি 200 মিটার শেষ করার জন্য কড়া নির্দেশ এসেছে। মাথা ভেঙে দেব, জল থেকে উঠবি তো মরে যাবি। অমানবিক হয়ে উঠেছে ক্ষিতীশের কণ্ঠস্বর। কনি ক্লান্তি, কিন্তু এরই মধ্যে ক্ষিতীশ লক্ষ্য করেছেন কনি তার ক্লান্ত হাত দুটোকে জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। শ্বাস নেওয়ার জন্য হা করে বাতাস নিচ্ছে এবং তার চোখ দুটো যেন ঘুমে আচ্ছন্ন। প্রত্যাশিত সাফল্য। এই কষ্টকে উপলব্ধি করেও প্রশিক্ষক ক্ষিতীশ মনে মনে জানে, তাই যন্ত্রণায় স্বরূপ তার অজানা নন। এই যন্ত্রণাকে বুঝতে পারলে তবেই তাকে হারিয়ে দেওয়া সম্ভব, আর যন্ত্রণাকে হারাতে পারলে তবে আসবে প্রত্যাশিত সাফল্য। এই প্রসঙ্গেই ক্ষিতীশ মনে মনে কনিকে উদ্দেশ্য করে উচ্চারণ করেছিলেন, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। এরপরে 7 দাগের সেলফি তুলতে গিয়ে সপরিবারে মৃত্যু এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো। এখন এটি আমরা আলোচনা করব। Thank you for watching my video.